আমি স্বাতী। আজ থেকে ৮ বছর আগে আমার বিয়ে হয়েছিল। স্বামী খুব হ্যান্ডসাম আর খুব ধনী, অন্ততপক্ষে আমাদের চেয়ে অনেক বেশি বড়লোক। ব্যবসা আছে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সেই ব্যবসা মায়ের কাঁধে এসে পড়ে। আমার স্বামী সুবিমল তখন খুব ছোট। প্রায় বছর ৫ পর তার মা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। তার প্যারালিসিস হয়ে গেল। তিনি শয্যাশায়ী হয়ে গেলেন, যদিও তার জ্ঞান টনটনে রইল। তার সেবার জন্য একজন নার্স নিযুক্ত হল। সুবিমলের বয়স তখন ১৫ বছর। সেই ১৫ বছর বয়স থেকেই সে নিজের কাঁধে নিজের দায়িত্ব, মায়ের দায়িত্ব আর ব্যবসার দায়িত্ব সবগুলোই তুলে নেয়। সেই তখন থেকে বাবার পরে মায়ের ব্যবসাটাকে নিজের হাতে অনেক এগিয়ে নিয়ে গেছে। আজ তার কোনো অভাব নেই। ২৭ বছর বয়সে যখন সে বিয়ে করল আমাকে, তখন একজন নামকরা ব্যবসায়ী সে। অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে পরিচয় হয় স্বাতীর সঙ্গে সুবিমলের। আর তারপর দেখাশোনা করেই বিয়ে। দেখাশোনা বলতে সুবিমলের তো প্রকৃত নিজের বলতে যারা তার একেবারে কাছের লোক, তারা তো ওর উন্নতিতে ঈর্ষায় জ্বলত। তবু ভদ্রতার খাতিরে তাদের মধ্যেই একজনকে গার্জেন করেছিল সুবিমল। সম্পর্কে মামা, ওর মায়ের আপন ভাই। কিন্তু অসময়ে কেউ দাঁড়ায়নি তার পাশে। সে একাই ছিল তার জীবনের সংগ্রামের দিনগুলোতে। যাই হোক, আমার সাথে সুবিমলের বিয়ে হয়ে গেল। আর আজ ৮ বছর বিয়ে হওয়ার পরেও আমাদের কোনো সন্তান হলো না। আমি তো চিন্তায় পড়লাম। কিন্তু আমার শাশুড়ি মা বিছানায় শুয়ে থাকলেও রোজ চিৎকার করে বলতে লাগলেন, এ কেমন বউ বিয়ে করে আনলো বিমল, যে একটা ছেলে বা মেয়ে দিতে পারল না। এ কেমন বউ যে আমাকে ঠাকুমা ডাক শোনাতে পারল না। এই বউ আমাকে হয় একটা সন্তান দেবে আর না হয় অন্য বউ আমার ঘরে আসবে। আমারও মনে হতো মা হওয়ার। আমারও সাধ জাগত মা হবার, মা ডাক শোনার। একদিন আমি সুবিমলকে বললাম, সুবিমল, চলো তুমি আর আমি দুজনেই একবার ডাক্তারের কাছে গিয়ে নিজেদের টেস্ট করিয়ে নিয়ে আসি। কেন আমাদের সন্তান আসছে না? আমরা তো নিয়মিত মিলিত হই আর এই কাজ আজ ৮ বছর ধরেই চলে আসছে। সুবিমল বলল, দেখো, আমি মনে করি আমার মধ্যে কোনো কমতি নেই। আমার মধ্যে সব ঠিক আছে। আমার টেস্ট করাবার কোনো দরকার নেই। তুমি মনে করলে নিজেই যাও ডাক্তারের কাছে। টেস্ট করিয়ে নাও। এমনি ভাবেই আমাদের মধ্যে ব্যাপারটা চলে আসছিল। কিন্তু সুবিমল কিছুতেই নিজে না চাইছিল ডাক্তারের কাছে যেতে আর না পারছিল নিজের টেস্ট করাতে, কারণ যদি কিছু দোষ নিজের মধ্যে পাওয়া যায় তো ওর সম্মানে লাগবে। তারপর কথাটা সাধারণ হয়ে গেল। রোজকার ব্যাপার হয়ে গেল। এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন আমার শাশুড়ি মা ইহলোক ত্যাগ করলেন। আমাকে শাশুড়ি মায়ের কথা আর শুনতে হতো না, কিন্তু বাইরের লোকের কথা শুনতে হতো, আর আমার নিজের মনেও সেসব বারবার মনে হতে লাগলো। একদিন আমার একজন বান্ধবী রুচিরার সঙ্গে দেখা হলো। প্রথমে তো খুব ভালো আর পুরনো গল্প চলতে লাগলো, কিন্তু সেই গল্প বেশিক্ষণ চলল না। আমাদের গল্প ঝগড়ায় পরিণত হলো। সে আমাকে বলল, শোন, আমি গরিব হতে পারি কিন্তু তোর মতো বাঞ্ঝা নই। আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, যারা আমাকে মা বলে ডাকে। ওরাই আমার সবচেয়ে বড় সম্পদ। সব সম্পদের চেয়ে বড়। তোর যে টাকা কড়ি আছে তাতে পৃথিবীর সবকিছু কিনতে পারবি, কিন্তু এই মা ডাকটা তো আর কিনতে পারবি না। আছে সে হিম্মত। আমি চুপ করে সহ্য করে রইলাম। আমার বুকের মধ্যে একটা ভূমিকম্প বয়ে গেল। আমার চোখের মধ্যে জল চলে এলো। আমি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসলাম আর ড্রাইভারকে বললাম, চল, বাড়ি চল। বাড়ি এসে আমি আমার ঘরে গিয়েই বিছানার উপরে শুয়ে পড়ে কাঁদতে লাগলাম। সকালে বাজারে গেছিলাম, দুপুরে খেলাম না, সেই যে বিছানায় পড়ে রইলাম আর উঠলাম না। যতক্ষণ না রাত্রি হলো আর যতক্ষণ না সুবিমল অফিস থেকে বাড়ি ফিরে এলো। পুরো ঘরের লাইট ছিল বন্ধ। সুবিমল এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? ঘরের লাইট বন্ধ রেখেছো কেন? আমি কোনো কথা বললাম না। চুপ করে রইলাম। সুবিমল আমাকে ধরে তুলে বসিয়ে দিল। তারপর আমার চোখের জল মুছিয়ে বলল, কি হয়েছে বলো আমাকে। আমি ওকে বললাম, আমার সন্তান চাই। এভাবে আর পারছি না। লোকের অপমান সহ্য করতে করতে আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। হয় আমাকে সন্তান দাও আর নইলে আমাকে বিষ এনে দাও। কেন হঠাৎ এই নিয়ে এরকম বলছো? তুমি মরে গেলে আমার কি হবে? সুবিমল জিজ্ঞেস করল, তুমি আরো অন্য বিয়ে করবে? আমি বললাম, সেটা আমার পক্ষে সম্ভব নয়। সুবিমল বলল, বেশ, তবে চলো ডাক্তারের কাছে, টেস্ট করিয়ে নিই। আমি বললাম, অনেক ভেবে সুবিমল বলল, সত্যি কথা বলি। কি সত্যি কথা? আমি জিজ্ঞেস করলাম। তুমি বলার পর আমি কয়েকদিন আগে অন্য শহরে গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম আর তখন জানতে পারি যে আমার মধ্যে দোষ আছে।
আমি কোনোদিন বাবা হতে পারবো না। তোমার কোনো দোষ নেই। বেশ, তাহলে এক কাজ করো যে আমরা একটা ছেলেকে দত্তক নিই। আমি বললাম, না, সেটা হয় না। সুবিমল বলল। আমি বললাম, কেন হয় না? কত লোকেই তো নেয়। সকলেই কত রকম কথা বলবে। তোমাকে বাজা বলবে, সেটা তোমার পক্ষে বা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আর আমার উপর সেই দোষ লোকে জানলে যা বলবে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, আর তোমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু মা বাবা বলার মতো কেউ তো থাকবে আমাদের কাছে। আমি বললাম, কিন্তু তার জন্য অন্যের ছেলে। সুবিমল বলল, কিন্তু তাহলে উপায় কি সেটা তো বলো। আমি বললাম, উপায় আছে, যদি তুমি চাও। সুবিমল বলল, কি উপায়? আমি জিজ্ঞেস করলাম, আমার কথা কি তোমার পছন্দ হবে? সুবিমল জিজ্ঞেস করল, তুমি ঠিক কথা বললে নিশ্চয় আমার পছন্দ হবে। আমি বললাম, দেখো, আগের দিনের রাজা মহারাজারা যেরকম বংশ রক্ষার জন্য ব্যবস্থা করত ঠিক সেই রকম ভাবে করতে পারবে। আমাকে জিজ্ঞেস করে আমার মুখের দিকে সে তাকালো। আমি বললাম, আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? অনেকটা কাচুমাচু হয়ে সুবিমল বলল, স্বামী যদি না পারে সন্তানের জন্ম দিতে তবে কিন্তু স্ত্রী অন্য লোকের সাহায্য নেয়। মানে, কি বলতে চাইছো তুমি? আমি জিজ্ঞেস করলাম, ভুল বুঝো না, আমি তোমাকে আমাদের সম্মান আর বংশ দুটোই বাঁচানোর জন্যই বলছি। সুবিমল বলল। ওর কথা শুনেই আমার মাথা গরম হয়ে গেল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, কি বললে তুমি? একটুও লজ্জা করল না? মুখে আনতে পারলে এরকম কথা? ছি তোমাকে! তুমি স্বামী! আমি সেখান থেকে উঠে গিয়ে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আবার কাঁদতে থাকলাম। কি বলল আমার স্বামী? এ কি একজন স্বামীর মতো কথা? মোটেও না। আমি তো কখনোই এরকম শুনিনি। আমি সেদিন ওর সঙ্গে কোনো কথা বললাম না। এইভাবে কয়েকটা দিন পার হওয়ার পর সুবিমল বলল, শোনো, চলো আজই আমরা ডাক্তারের কাছে যাই। সেখানে গিয়ে সব খুলে বলি তাকে। উনি যা বলবেন তাই হবে। এবার খুশি তো? আমি জোর করে মুখে কিছুটা হাসি এনে বললাম, ঠিক আছে। একটা নামকরা বড় প্রাইভেট হসপিটালে গিয়ে সবকিছু বলতেই ডাক্তার আমাদের সব টেস্ট করলেন। আমার মধ্যে কোনো ত্রুটি ছিল না। বেরোলো না। কিন্তু সুবিমলের ব্যাপার শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। ডাক্তার বললেন, সুবিমল আসলে ঠিক পুরুষ নয়, মেয়ে। ওর শরীরে শুক্রাণু তৈরি হয় না, হয় ডিম্বাণু তৈরি। এটা একটা বিরল ঘটনা। লাখে একটা পাওয়া যায়। তবে সেটাও এখন আর হয় না। কারণ কোন এক অপারেশনের সেই ওভারি অর্থাৎ ডিম্বাশয়টা কেটে বাদ দেওয়া হয়। আমি এইসব শুনে রাগে সুবিমলের দিকে তাকালাম। তাকে বললাম, এই কথা সে গোপন করে কেন আমাকে বিয়ে করেছিল? সে আমাকে যা বলল তাতে আমি বেশ অবাক হয়ে গেলাম। সে আমাকে বলল তার ছোটবেলায় মাঝে মাঝেই রক্ত প্রস্রাব হতো। আর প্রচণ্ড ব্যথা হতো। প্রস্রাবের জায়গা রেখেই রক্ত গলগল করে বেরিয়ে আসতো। সেই সঙ্গে হতো পেট ব্যথা। মা ডাক্তার দেখালেন। তখন ওর বয়স 11 কি 12 বছর হবে। ডাক্তার শুধু বলেছিলেন যে একটা ছোট অপারেশন করতে হবে। নইলে রোগটা ছাড়বে না। সারা জীবন থেকেই যাবে। সে শুধুমাত্র এইটুকুই জানে। আর কিছুই সে জানে না। আমি জিজ্ঞেস করলাম, মা জানতেন? জানি না। হয়তো জানতেন, আবার হয়তো জানতেন না। তবে তিনি জানলে হয়তো আমার বিয়েই দিতেন না। কিন্তু তিনি আমার বিয়ে দিলেন। সন্তানের জন্য ছটপট করতে লাগলেন। তাই আমার ধারণা তিনি কিছুই জানতেন না। সুবিমল বলল, তার মানে তোমার যখন প্রস্রাবের পরিবর্তে রোজ রক্ত বেরোতো কি? আমি জিজ্ঞেস করলাম। সুবিমল বলল, না না, মাঝে মাঝে বেরোতো। তাহলে আমার মনে হয় মাসে একবার হতো, অর্থাৎ মেয়েদের মতো পিরিয়ড হতো তোমার। আমি বললাম, হতে পারে। আমি জানি না কিছু। তারপর ডাক্তার অপারেশন করলেন। তখন থেকে আর আমার রক্ত প্রস্রাব হয়নি। শুধু এটুকুই জানতাম। সুবিমল বলল, আমি যদি খুব ভুল না করি তবে মনে তোমার পিরিয়ড হতো, আর সেটাই তোমার মা ডাক্তার দেখিয়ে অপারেশন করিয়ে বন্ধ করে দিয়েছেন। হয়তো তোমার মা জানতেন না, কিংবা ব্যাপারটা ভুলে গেছিলেন। আমার কথা শুনে সুবিমল মাথা নিচু করে থাকে। ওর অবস্থা দেখে আমার খুব মায়া হলো। বললাম, তোমার আগেকার কাগজপত্র খুঁজে আমরা ডাক্তারকে দেখাই, তারপর কিছু যদি করা যায় তো ভালো, আর না হলে তুমি যা পরামর্শ দেবে আমাকে তাই করতে হবে। আমরা ভেলোর গেলাম। সেখানেও বলল, এটা একটা রেয়ার কেস। চেষ্টা করতে পারি কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেক জায়গায় অনেক চেষ্টা করেও যখন হলো না কিছুই, তখন সুবিমল আমার কাছে কাতর অনুরোধ করে বলল, প্লিজ আমার সম্মান বাঁচাও। অবশেষে ওর করুণ আকুতি শুনে আমার খুব খারাপ লাগতে লাগলো। শেষমেশ আমি ঠিক করলাম সুবিমলের কথাই রাখতে হবে।
কিন্তু স্বামী ছাড়া অন্য কারো সঙ্গিনী হতে আমার মারাত্মক সংকোচ হতে তথা ঘৃণা করতে লাগলো নিজেকে। আর আমি নিজেই কেমন যেন অসহায় বোধ করতে লাগলাম। কিন্তু একদিন আমাকে ঈশ্বর বোধ হয় সাহায্য করলেন। হঠাৎ সুবিমলের একজন বন্ধু এসে হাজির হলো। সে এমনি কখনো আসে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ওকে দেখে সুবিমল আমাকে বলল, একে তোমার বিছানায় নেবার চেষ্টা করো। খুব হেলদি ছেলে, আর লোকের কাছেও কিছু বলবে বলে মনে হয় না। কেন, তোমার এমন মনে হওয়ার কারণ কি? আমি জিজ্ঞেস করলাম। সুবিমল বলল, ও বিদেশে থাকে, সিঙ্গাপুরে। ৫-১০ বছর পর সে দেশে এসে থাকে। দিন কয়েক থাকে আর চলে যায়। এখানের লোকেদের সঙ্গে খুব বেশি যোগাযোগ ওর নেই। প্রায় বছর ১০ আগে আমার কাছেই একবার এসেছিল। তুমি চেষ্টা করে ওকে কয়েকটা দিনের জন্য নিজের প্রেমিক তথা বয়ফ্রেন্ড করে নাও। আমি কয়েকদিন বাইরে কাটাবো, বলবো, ব্যবসার কাজে বাইরে যেতে হবে। আমি সুবিমলকে সাহস জোগালাম। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করতেই থাকলো, কি করে যে বলি ওই ভদ্রলোকটাকে। এইচবি মনে মনে ভাবতে লাগলাম। কিন্তু আমাকে বিশেষ কিছুই করতে হলো না। সে রাতের বেলা নিজেই ড্রিঙ্ক করে আমার ঘরে এসে হাজির হলো। জোর করে আমাকে বিছানায় ফেলল। আমি কৃত্রিমভাবে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। আসলে বাধা দেওয়ার ভান করলাম। প্রথম রাত্রে যে একটু দ্বিধা ছিল, দ্বিতীয় রাত থেকে আর সে ভয়, সে দ্বিধা আর রইল না। এইভাবে দিন ১০ কেটে যাওয়ার পর সে চলে গেল আবার সিঙ্গাপুর। সুবিমল ফিরে এলো। সব শুনে আমাকে খুব আদর করল। আমরা মনের আনন্দের রাত কাটাতে লাগলাম। কিন্তু একদিন সুবিমলের শরীরটা বেশ অসুস্থ হলো। কিছুতেই ঠিক হচ্ছিল না। কোন ওষুধে কাজ হচ্ছিল না। অবশেষে সকল রকম টেস্ট করার পর দেখা গেল যে তার এইডস হয়েছে। ক্রমশ শরীর আমারও খারাপ হতে লাগলো। আর টেস্ট করা হলে আমারও এইডস ধরা পড়ল। কিসে যে এই দুরারোগ্য রোগ হলো সেটা বুঝে ওঠার আগেই সিঙ্গাপুর থেকে খবর এলো যে সুবিমলের সেই বন্ধু মারা গেছে। তার কারণ সে বছর খানেক ধরেই এই এইডস রোগে ভুগছিল। কদিন পরেই ডাক্তার বলল, আমি প্রেগন্যান্ট। এবার আমি সুবিমলের দিকে আর সুবিমল আমার দিকে তাকালো। মনে প্রশ্ন, কি হবে আমাদের তিনজনের? আমরা দুজনেই তো এইডসে আক্রান্ত। বন্ধুরা, কোনোভাবেই অনুপযুক্ত উপায় গ্রহণ করতে নেই। কোনো কিছু পাওয়ার জন্য মন যা চায় দেয় না সেরকম কিছু করতে নেই। আমরা সন্তান পাওয়ার লোভে যে নোংরা কাজ করেছি তার জন্য ঈশ্বর আমাদের শাস্তি দিয়েছেন। এই রকম আরও শিক্ষামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন।